আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সিরিয়াতে বাশার আল আসাদের সরকারের পতন, সেখানে বিদ্রোহীদের জয়লাভ, নতুন সরকার গঠন এবং সিরিয়া জুড়ে নতুন করে যে যুদ্ধের উন্মাদনা এবং সেই যুদ্ধের উন্মাদনায় তুরস্ক, ইরান, তারপর সৌদি আরাবিয়া তারা রাজনীতির পাদপীঠে এগিয়ে এসেছেন। আর অন্যদিকে ইসরায়েল তারা সরাসরি যুদ্ধে নতুন করে আবার আত্মনিয়োগ করেছে এবং মারাত্মক দামেস্ক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৌশলগত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে ব্যাপক বোমা হামলা শুরু করেছে। এর ফলে কি হলো, আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের যে শান্তি বা সিরিয়া কেন্দ্রিক যে স্থিতিশীলতা, এটা আমরা স্বপ্ন দেখেছিলাম, বা অনেকে এখানে একটা খেলাফত প্রতিষ্ঠার কথা বলছিল, অনেকে এখানে ইমাম মাহাদির আগমন, দাজ্জালের বিভিন্ন বিষয়াদি নিয়ে যে সকল কথাবার্তা বলছিলেন সবগুলো কল্পকাহিনী এখন বাস্তবতার নিরিখে বিভৎস হয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য এই সিরিয়ার এই যুদ্ধটি, পট পরিবর্তনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এই কারণে আমি সিরিয়ার সমস্যাগুলো খুব সংক্ষেপে বলে নিই, বাংলাদেশের জন্য যে সমস্যাগুলো হতে পারে এবং যে বিপদে বাংলাদেশ পড়তে যাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, সেই বিষয়টি আলোকপাত করে খুব সংক্ষেপে আজকের ভিডিওর এই কন্টেন্টটা শেষ করব। তো মধ্যপ্রাচ্যের যারা ইতিহাস জানেন তারা জানেন যে এই সিরিয়ার যে ইতিহাস ৫,০০০ বছরের ইতিহাস, এবং এখানে দুটো সাম্রাজ্য বহুকাল ধরে ১,০০০ বছর ধরে যুদ্ধ করেছে। সিরিয়াতে সাধারণত রোমান সাম্রাজ্যের যারা রাজন্যবর্গ ছিলেন তারা এখানে রাজত্ব করতেন এবং কখনো কখনো তারা সরাসরি এই ভূখণ্ড নিজেদের অধিকারে রেখেছেন, কখনো কখনো এখানকার যারা রাজাবাসা রয়েছেন তাদেরকে তারা নিয়োগ দিতেন বা তাদেরকে প্রমোট করতেন। তো এখানে যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, তার আগে যেটা যাকে বলে উত্তর আফ্রিকাতে আরেকটি শহর ছিল, শহর কেন্দ্রিক একটি যাকে বলা সাম্রাজ্য এবং সভ্যতা গড়ে উঠেছিল, এটি ছিল কার্থেজ। তো এই কার্থেজের যে এখানে বিখ্যাত হানিবল, সম্রাট হানিবল, তার বাবা হামিলকার, ওনাদের নেতৃত্বে এই অঞ্চলটি শাসিত হতো এবং পরবর্তীতে আবার যখন কার্থেজের পতন হলো রোমানদের নিকট, তখন রোমানরা সরাসরি মধ্যপ্রাচ্যের এই অংশটি তারা নিয়ন্ত্রণ করা শুরু করলো এবং সে প্রাচীন যুগ থেকে আগে এটিকে আশিরীয় সভ্যতা বলা হতো এবং পরবর্তীতে এটাকে শাম, বালাদে শাম বলা হতো, মানে শাম অঞ্চল। তো এখন যে সিরিয়া, সিরিয়ার সঙ্গে যেটা ইসরায়েল, গোলান হাইটস ইসরায়েল, তার সঙ্গে লেবানন এবং ইয়ামেনের একটা বিরাট অংশ, এই ইয়ামেনের বিরাট অংশ, একটা উত্তর ইয়ামেন আর একটা দক্ষিণ ইয়ামেন। তো উত্তর ইয়ামেনের অংশটি, এটিকে যে সম্মিলিতভাবে বলা হতো বালাদে শাম। তো বালাদে শাম যেদিন থেকে এটি প্রচারিত হচ্ছিল তখন আসলে রোমান সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। আর আরেকটা ছিল বালাদে রুম, বালাদে রুম। তো এটা হলো পারস্য ডাইনেস্টির অধীনে আরেকটি অংশ। তো রুম বলতে ওই রোমান রুম না, এটাকে আবার মানে যাকে বলা হয় যে পারস্য ডাইনেস্টি, তাদের অধীনে অন্য অংশটি, এবং এই অংশে উত্তর আফ্রিকা যেমন ইথিওপিয়া, তারপরে লিবিয়া, তারপরে কুয়েত, মক্কা, মদিনা এবং দক্ষিণ ইয়ামেন, এই অংশটিকে বালাদে রুম বলা হতো। তো বালাদে রুম এবং বালাদে শামের যে ঐতিহাসিক যুদ্ধ, এটা ১,০০০ বছরের পুরনো যুদ্ধ এবং এই যুদ্ধটা এত ব্যাপক যখন মুসলমানরা পারস্য বিজয় করলো এবং মুসলমানরা একই সঙ্গে সিরিয়াও বিজয় করলো। কিন্তু ওখানের যে দীর্ঘদিনের আমলাতন্ত্র, মিলিটারি ব্যুরোক্রেসি, এর কারণে প্রাচীন সভ্য জগতে আজকের মতোই তাদের
সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের জুডিশিয়ারি ছিল, তাদের মিলিটারি ছিল, এবং মিলিটারির সংখ্যা আপনার যেন নয়। মানে আপনার এখন আধুনিক ইরানের এত জনসংখ্যার মধ্যে কত মিলিটারি, সেই প্রাচীন জমানার চাইতে বেশি মিলিটারি এখন নেই। আমি জাস্ট এটা আমাদের মুঘল আমলের কথা বলি। এখন ধরেন ভারতের টোটাল সামরিক 3 বাহিনী মিলিয়ে সামরিক বাহিনীর সংখ্যা বড় জোর 10 লাখ, কিন্তু আওরঙ্গজেবের বাহিনীতে 20 লাখ লোক ছিলেন। 20 লাখ লোক ছিলেন আওরঙ্গজেবের বাহিনীতে, কিন্তু জনসংখ্যা এখন ভারতে 130 কোটি মানুষ ছিল। তখন হয়তো জনসংখ্যা সারা ভারতে 30 থেকে 35 কোটি ছিল। তো 35 কোটি লোকের মধ্যে শাসন করার জন্য, অবশ্য তখন আফগানিস্তান, তারপরে কান্দাহার এবং আরও বেশ কিছু এলাকা ছিল। তো যার কারণে হলো কি, সেই 35 থেকে 40 কোটি মানুষকে শাসন করার জন্য তার 20 লক্ষ সামরিক বাহিনী ছিল। তো সেই সামরিক বাহিনী এখন আমাদের ক্যান্টনমেন্টে 2 লক্ষ সামরিক বাহিনীর জন্য দেখেন কতগুলি স্টার লাগে, এ ব্রিগেডিয়ার, ও জেনারেল, ও মেজর জেনারেল, ও লেফটেন্যান্ট কর্নেল, এই জিনিসগুলো, তার এই বাসভূমি, তার এই সেট আপ, তার অধীনে এই কটা ব্যাটালিয়ন আছে, এই কটা রেজিমেন্ট আছে, আমরা কত কিছু হিসাবপত্র করি না। তো এখন 2 লক্ষ সৈন্যবাহিনীর জন্য যদি বাংলাদেশের এত কিছু করতে হয়, তাহলে 20 লক্ষ একটা সৈন্যবাহিনীর জন্য, তার আবার যেন তেন নয়, মোর দ্যান 300 ইয়ার্স ওই ডাইনেস্টিটা চলেছে। তো 300 বছরের তার ক্যান্টনমেন্ট ছিল, তার ক্যাভারি ছিল, ঘোড়া শহর ছিল, আর অনেক কিছু ছিল। তো এই আমলাতন্ত্র কি হতো, এক সম্রাট যেত, আরেক সম্রাট আসতো, এক ডাইনেস্টি যেত, আরেক ডাইনেস্টি আসতো, কিন্তু আলটিমেটলি এখন যেভাবে আমলাতন্ত্র কাজ করে প্রাচীন দুনিয়াতে ওইভাবে আমলাতন্ত্রেও সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন মুসলমানরা যখন এই আরবে ধরেন মক্কা মদিনা, ওখানে তো কোনো ডাইনেস্টি ছিল না, রাজত্ব ছিল না, তারা যাযাবর ছিল। তো যখন তারা পারস্য অধিকার করলো, মিশর অধিকার করলো, তো এরা তো হাজার বছরের, যেমন মিশরের যে যাকে বলা হয় তাদের যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি সে ফেরাউন জামানা থেকে 5000 বছরের পুরনো ব্যুরোক্রেসি, কিভাবে ট্যাক্স কালেকশন করবে, কিভাবে যুদ্ধ করবে, কিভাবে যুদ্ধাস্ত্র তৈরি করবে, এটার একটা সিস্টেম আসে। তদ্রূপ এই বালাদের শাম এবং বালাদের রুমের যে মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, তাদের যে হাজার বছরের বিরোধ, এই বিরোধটা মুসলমানরা যখন পেল, হযরত উমরের জামানাতে এটা মাথা ছাড়া দিতে পারেনি, কিন্তু ওসমানের জামানাতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এটা রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে মিশর, আর এদিকে সিরিয়া, আর এদিকে পারস্য, এবং হযরত আলীর জামানাতে রীতিমতো যুদ্ধ, একেবারে যুদ্ধ। এবং ওই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ এখনো পর্যন্ত কিন্তু চলছে। তো তার প্রেক্ষিতে কি হলো, এই যে এখন যে সিরিয়া, এই সিরিয়ার ভূখণ্ডে অন্তত 10 থেকে 15টি জাতিগত বিভেদ রয়েছে উইদিন দ্য টেরিটরি। এখানে সুন্নি আছে, শিয়া আছে, এখানে কুর্দি আছে, এখানে ইয়াজিদি সম্প্রদায় আছে। এরকম 10 থেকে 12টা যারা এই সিভিল ওয়ারের সুযোগ নিয়ে, কেউ 10টা শহর, কেউ 2টো শহর, কেউ একটা বনাঞ্চল, কেউ 2টা মরুভূমি দখল করে যে যার মতো রাম রাজত্ব সেখানে কায়েম করে আছে। এর বাইরে এখানে আমেরিকা আছে, রাশিয়া আছে, তুরস্ক আছে, কাতার আছে, ইরান আছে, হিজবুল্লাহ আছে, এবং সবাই এই টেরিটরিটাকে যার যার মতো ভাগ করে নিয়েছে। এখন এই যে যারা দখল করলো, তো এরা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে হিজবুত তাহরির লোক, ইন্টারন্যাশনাল হিজবুত তাহরির লোক। তো এই যে তাহেরি আর শামস আর শাম, তো এই হিজবুত তাহরির যেটা সংগঠন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে এরা ছিলেন আল কায়দা। এরা আল কায়দার আগে, পরে আবার হয়েছেন আইএস। তা আইএস, আল কায়দা, এখন হিজবুত তাহরির। এবং এদের সঙ্গে ওখানে আসাদের সাথে তাদের দাকুমরার সম্পর্ক, বা তারা আসাদকে পরাজিত করেছে, কিন্তু একই সঙ্গে তাদের কিন্তু আবার জেরুজালেমের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, নেতানিয়াহু সরকারের সঙ্গে দাকুমরার সম্পর্ক। আবার তাদের সঙ্গে রাশিয়ার সাথে দাকুমরার সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম তুরস্কের সাথে দাকুমরার সম্পর্ক, তাদের সঙ্গে আমেরিকারও দাকুমরার সম্পর্ক, আবার হিজবুল্লাহর সঙ্গেও তাদের দাকুমরার সম্পর্ক। ফলে তারা যে স্থির হয়ে দামেস্কেতে বসবে এবং শাসন কার্য চালাবে, এটির সম্ভাবনা, পজিটিভ সম্ভাবনা শূন্য, একেবারে অসম্ভব ব্যাপার। তাদেরকে আবার নতুন করে যুদ্ধে
জড়াতে হচ্ছে, এবং সেটা আলটিমেটলি শুরু হয়ে গেছে। ফলে কি হলো, আসাদ জামানাতে যতটুকু স্ট্যাবিলিটি ছিল এবং আঞ্চলিক সংহতি ছিল, এবং এই সিরিয়ার ভূখণ্ডটি যতটা আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্য নিরাপদ ছিল, তার চেয়ে এটা এখন একটা ডেঞ্জার জোনে পরিণত হয়েছে। সিরিয়ার আলোচনা আপাতত এখানে রাখি, নচেত ভিডিও বড় হয়ে যাবে। এখন এর ফলে আন্তর্জাতিক বাজারে কি কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা হলো ডলারের দাম খুব ফ্লাকচুয়েট করবে। এখানে যদি আমেরিকা খুব দ্রুত এখানে কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তেলের বাজার এবং ডলারের বাজার এবং তাদের যে জলপথগুলো রয়েছে ওখানে, এবং তাদের যে নেভাল বেজগুলো রয়েছে সব ঝুঁকির মধ্যে পড়বে, ইনক্লুডিং ওখানে যে মার্কিন সামরিক ঘাঁটি, তাদের যে মিলিটারি বেজ রয়েছে সিরিয়াতে, এটা সরাসরি ত্রিমুখী আক্রমণের শিকার হবে। ইরান আক্রমণ করবে, তুরস্ক আক্রমণ করবে, এবং এই বিদ্রোহীরা আক্রমণ করবে, এবং হিজবুল্লাহ আক্রমণ করবে। এত বিপদে আমেরিকা কখনো পড়েনি। তো এই বিপদের কারণে কি হচ্ছে, আমেরিকা যদি সামাল দিতে না পারে, তার গোল্ড মার্কেট, মেটাল মার্কেট, লন্ডন মেটাল মার্কেট যেটা রয়েছে, এবং তুলার বাজার, আন্তর্জাতিক কটন বাজার, এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট, সেটা হলো গ্যাস, এলএনজি, তারপরে শেষে আপনার পেট্রোল, তার সঙ্গে সঙ্গে আবার বাই প্রোডাক্ট যেটা আছে পিভিসি রেজিন, এই যত পিভিসির যে দানাগুলো আছে, পিভিসি রেজিন, এই জিনিসগুলোর মারাত্মকভাবে দাম বৃদ্ধি পাবে। এর ফলে আমরা বাংলাদেশ কি করছি, আমরা তো এখনো বাংলাদেশের যে তেলটা, বিশেষ করে আমাদের তেলটা, আপনি চিন্তা করেন আমরা ইয়ারলি এই বাংলাদেশে এখন যেভাবে তেল কিনছি, তাতে তেল উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে বছরে 50,000 কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে বর্তমান প্রাইজে, এবং এতে 3,000 টাকা করে পার হেড আমাদেরকে ভর্তুকি যাচ্ছে এই তেলের পিছনে। এখন এই তেল যদি ব্যারেল প্রতি $20 করে বেড়ে যায়, এবং এখন আমরা যে ওপেন বিডিংয়ের মাধ্যমে তেল কিনছি, ওপেন বিডিংয়ের মাধ্যমে, সেক্ষেত্রে আমাকে বাজার মূল্যে আমাকে তেল কিনতে হবে, বা আমাদেরকে তেল কিনতে হবে, এবং এটি এই আমাদের এই দুর্বল এই অবস্থার মধ্যে আমরা কিন্তু এটা স্টেবল করতে পারবো না। 2 নম্বরে দেখেন যে এই কয়েকদিনে, গত 1 সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম 3 বার করে বাড়ছে কমছে। প্রথমে 2,000 কমলো, তারপরে আবার অলমোস্ট 2,000 না 3,000 বেড়ে গেল। তো গোল্ড মার্কেটের সাথে ডলারের যে সাপ্লাই, এটি জড়িত, এবং তার সঙ্গে সঙ্গে এই যে তেল, সামনে যে তেলের এলসিগুলো করা হবে, এবং তেল মার্কেট আনস্টেবল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমি মুহূর্তের মধ্যে ফল করে ফেলবে। তো কাজেই এই যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের যে অর্থনীতিতে এই বিরূপ প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার পাশাপাশি ইউনূস সরকারের জন্য কিন্তু আবার অশীর সংকেত লক্ষ্য চলে আসছে। এর কারণ হলো যে এখানে যে লবিটি, অর্থাৎ ভারত এখানে ডুয়েল লবি, তার সঙ্গে কিন্তু ইসরায়েলের নিদারুণ একটা সম্পর্ক রয়েছে, এবং ভারতের একটা বিগ ইনভেস্টমেন্ট রয়েছে ইসরায়েলে, এবং ইসরায়েল কেন্দ্রিক যে ইকোনমি, সেটি কিন্তু ভারতের যে রাশিয়া নীতি, সেই রাশিয়া নীতির বিপরীত। অর্থাৎ ভারত এখানে 4টা গেম একসঙ্গে খেলে। সে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, চীনের সাথে সম্পর্ক রাখে। তো এই সম্পর্ক রাখার ক্ষেত্রে যখন শান্তিপূর্ণভাবে সবকিছু চলে, ভারতের একটা বিশাল মার্কেট, এই মার্কেটে কেউ ঝুঁকি নিতে চায় না। ঝুঁকি না নেওয়ার কারণে কি করে, ভারতের এই যে ত্রিমুখী বা চতুর্মুখী যে ডিপ্লোম্যাসি, এটাকে পশ্চিমারা মনে কিছু করে না। তারা ব্যবসা যেখানে আছে, টাকা যেখানে আছে, সেখানে তাদের একটু অপমানিত হতে কিছু আসে যায় না। ফলে নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল গ্যাস কিনেছে, এবং বিলিয়ন বিলিয়ন ডলার ভারতের রাজকোষে তখন জমা হয়েছে। এটা আমেরিকা খুব বিক্ষুব্ধ ছিল, কিন্তু এমবার্গো দেয়নি। আবার আমেরিকার সঙ্গে তার যে দহরম মহরম, এটা রাশিয়া অনেক ক্ষেত্রে পছন্দ করে না, কিন্তু রাশিয়ার যে এই মুহূর্তে যে বিপদ, সেই বিপদে ভারতের ব্যাংকিং থেকে শুরু করে তার ডলার এবং তার হুন্ডি বাজার যেভাবে সে নিয়ন্ত্রণ করছে, এটা ভারতের সাহায্য ছাড়া সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তার যে সম্পর্ক, এটা একেবারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে ভারত আক্রান্ত হলে ইসরায়েল সাহায্য করবে, আর ইসরায়েল আক্রান্ত হলে ভারত সাহায্য করবে। এখন চিন্তা করেন যে তার ব্যবসার যে 3টা ক্ষেত্র, সেই 3টা ক্ষেত্রতেই সমস্যা। মানে আপনি আপনার 3টা জায়গা থেকে আয় করেন, 3টা ব্যবসা জায়গা আছে, 3টাতে লালবাতি চলে গেছে। এখন ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে, সে এমনি গত
দীর্ঘদিন ধরে হামাসের সাথে যুদ্ধ করছে, প্যালেস্টাইনে যুদ্ধ করছে, ইরানের সাথে যুদ্ধ করছে, সে তছনছ হয়ে গেছে, তার সবকিছু তছনছ হয়ে গেছে। একই সঙ্গে ইরান, আপনি চিন্তা করেন, ইরানকে সে 2বারে আক্রমণ করেছে, ইরান তার ওখানে 2বার আক্রমণ করেছে, কন্টিনিউয়াসলি হুতিরা তাকে আক্রমণ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি তাকে হামাস আক্রমণ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি তাকে হিজবুল্লাহ আক্রমণ করে যাচ্ছে, লেবাননের সাথে তার যুদ্ধ, এবং তার সঙ্গে আবার এই যে এখন নতুন যুদ্ধ। ফলে ইসরায়েল থেকে ভারত যে ব্যবসাটা পাচ্ছে, আদানিরা যে লেনদেন হচ্ছে, সেখানে একটা মারাত্মক প্রতিক্রিয়া তৈরি হবে। যেমন বাংলাদেশে ধরেন যে সমস্যা হয়েছে, বাংলাদেশে আদানি টাকা পাচ্ছে না, $2 বিলিয়ন তারা বাকি পড়ে গেছে। এই জন্য সে মোদী সরকারের কাছে সাহায্য চাচ্ছে, ব্যাংক গ্যারান্টি চাচ্ছে যে আমার এই প্রজেক্ট তুমি নিয়ে নাও। ঝাড়খণ্ডে সে যে বাংলাদেশের জন্য প্রায় 1200 মেগাওয়াট না 1500 মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র করেছে, এটা এখন ভারত সরকারের জন্য এটা যাকে বলা হয় বোঝা হয়ে গেছে। তদ্রূপ আদানির যে বিগ ইনভেস্টমেন্ট আমেরিকাতে, এবং আমেরিকার সাথে এখন দেখেন মামলা মোকদ্দমা চলছে, এটা তো ভারত সরকার গ্যারান্টার। আবার আদানির যে বিগ ইনভেস্টমেন্ট রয়েছে ইসরায়েলের বড় বড় পোর্টগুলো এই আদানিরা তৈরি করছে। এখন ইসরায়েলের নিজেই তাদের সংসার চালাতে পারছে না, এখন আদানির পেমেন্ট দেবে কোত্থেকে? আর আদানি যদি পেমেন্ট না দেয়, তাই ভারতীয় ব্যাংকগুলো শেয়ার মার্কেট সাথে সাথে ড্রপ করে বসবে। সেম রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধ, সিরিয়ার এই যুদ্ধ, তার সঙ্গে সঙ্গে ইরানের সঙ্গে তার যে কূটনৈতিক যে সম্পর্ক, ইরানকে তার এখন আনকন্ডিশনাল সাপোর্ট দিতে হবে। এবং যদি ইরানকে সে আনকন্ডিশনাল সামরিক এবং ফাইন্যান্স দুটো সে ইরানকে না দেয়, ইরান এর অবস্থাও ঠিক একেবারে বাশার আল আসাদের মতো হবে, ইরান কলাপস করবে। এবং মধ্যপ্রাচ্যে যদি ইরান কলাপস করবে, রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর এই বিপদগুলো ভারতের মাথার মধ্যে যখন থাকে, নরেন্দ্র মোদী